আচ্ছা, ভারতের স্কুল শিক্ষা ব্যবস্থায় কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে। জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 লাগু হওয়ার সাথে সাথে পুরনো অনেক নিয়মই একেবারে বদলে যাচ্ছে। চলুন এই নতুন নীতিতে ঠিক কি আছে সেটা আজ সহজ করে বুঝে নেওয়া যাক। তো মূল প্রশ্নটা হলো ঠিক কি বদলাতে চলেছে। এই যে নতুন নিয়মগুলো আসছে, এগুলো ছাত্রছাত্রী, অভিভাবক, এমনকি শিক্ষকদের জীবনে ঠিক কেমন প্রভাব ফেলবে? আসুন এই পুরো ব্যাপারটা আমরা এক এক করে ধাপে ধাপে বুঝে নিই। আমরা মূলত ৬টা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব এই নতুন শিক্ষানীতির আসল উদ্দেশ্যটা কি। তারপর আসব ত্রিভাষা সূত্রে, যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। এরপর দেখব অঙ্ক আর বিজ্ঞানে কি নতুন নিয়ম আসছে, ভবিষ্যতের জন্য কি দক্ষতা আর পরীক্ষার ধরনে কি বদল আনা হচ্ছে। সবশেষে এই নীতি নিয়ে যে বিতর্ক বা চ্যালেঞ্জগুলো আছে এবং এর সামগ্রিক প্রভাব নিয়েও কথা বলবো। চলুন তাহলে একদম প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক। সবার আগে আমাদের জানতে হবে যে এই নতুন শিক্ষানীতির পেছনের মূল ভাবনাটা ঠিক কি, কেন এই বদলের প্রয়োজন হলো। দেখুন, সবচেয়ে বড় পরিবর্তনটা আসছে চিন্তাভাবনায়। আমাদের এতদিনকার যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা ছিল মূলত বই সর্বস্ব আর মুখস্থ নির্ভর। কিন্তু এখন সেখান থেকে সরে এসে জোর দেওয়া হচ্ছে যোগ্যতা ভিত্তিক বা কম্পিটেন্সি বেসড শিক্ষার ওপর। মানে ছাত্রছাত্রীরা শুধু তথ্য মুখস্থ করবে না, বরং তারা যা শিখছে সেটা কতটা ভালোভাবে বুঝতে পারছে এবং বাস্তব জীবনে সেটাকে কাজে লাগাতে পারছে কিনা, এখন সেটাই হবে আসল লক্ষ্য। আচ্ছা, এবার আসা যাক সেই বিষয়টায় যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, ত্রিভাষার সূত্র বা থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। চলুন দেখি এই নিয়মটা আসলে কি আর এটা ঠিক কিভাবে কাজ করবে। এই নিয়ম অনুযায়ী ক্লাস 6 থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে বাধ্যতামূলকভাবে 3টে ভাষা পড়তে হবে। আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটা হল এই 3টে ভাষার মধ্যে অন্তত দুটোকে হতেই হবে ভারতীয় ভাষা। এটাই হলো মূল কথা। এই সূত্রটাকে বোঝার সুবিধার জন্য R1, R2 আর R3 এই 3টে ভাগে ভাগ করা হয়েছে। R1 হল প্রথম বা প্রধান ভাষা, যেটা সাধারণত মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা হবে, আর এতে সবচেয়ে বেশি দক্ষতা অর্জন করতে হবে। এরপর আসছে R2, মানে দ্বিতীয় ভাষা, যেটা R1 এর থেকে আলাদা হবে এবং এতে মাঝারি মানের দক্ষতা হলেই চলবে। আর সব শেষে হল R3, তৃতীয় ভাষা, যেটাতে শুধু প্রাথমিক জ্ঞান থাকলেই হবে। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন প্রথম উদাহরণটায় যদি কোনো ছাত্রের প্রথম ভাষা বাংলা আর দ্বিতীয় ভাষা হিন্দি হয়, তাহলে দুটোই তো ভারতীয় ভাষা হলো। তাই সে তৃতীয় ভাষা হিসেবে ইংরেজি বা সংস্কৃত, মানে বিদেশি বা ভারতীয়, যে কোনো একটা নিতেই পারে। কিন্তু সে চাইলেই ইংরেজি, ফরাসি আর জার্মান এই 3টে বিদেশি ভাষা একসঙ্গে নিতে পারবে না, কারণ নিয়মটা হলো অন্তত দুটো ভারতীয় ভাষা রাখতেই হবে। আর এখানেই কিন্তু আসছে সবচেয়ে বড় পরিবর্তনটা। ইংরেজি আর বাধ্যতামূলক থাকছে না। এটা এখন ফরাসি বা জার্মানের মতোই একটা ঐচ্ছিক বিদেশি ভাষার মতো হয়ে যাচ্ছে। তার মানে আমাদের শিক্ষা ব্যবস্থা আর শুধু ইংরেজি কেন্দ্রিক থাকছে না, বরং সেটা অনেক বেশি বহুভাষিক হয়ে উঠছে। শুধু ভাষা নয়, অঙ্ক আর বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও বেশ বড়সড় পরিবর্তন আনা হয়েছে। চলুন এবার সেই নতুন নিয়মগুলো একটু দেখে নেওয়া যাক। অঙ্ক আর বিজ্ঞানের ক্ষেত্রে এখন থেকে দুটো স্তর বা লেভেল চালু হচ্ছে, একটা স্ট্যান্ডার্ড আর একটা অ্যাডভান্সড। স্ট্যান্ডার্ড লেভেলটা সবার জন্য বাধ্যতামূলক। এখানে বিষয়ের একদম মূল ভিত্তিটা শেখানো হবে। আর যেসব ছাত্রছাত্রী এই বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে আরও গভীরে যেতে চায় বা এগুলো নিয়ে কেরিয়ার গড়তে আগ্রহী, তাদের জন্য রয়েছে ঐচ্ছিক অ্যাডভান্সড লেভেল। এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন মনে আসতে পারে, আচ্ছা, কেউ যদি খুব আগ্রহ নিয়ে এই অ্যাডভান্স লেভেলটা নিল কিন্তু ভালো ফল করতে পারল না বা ধরুন ফেল করে গেল, তাহলে কি হবে? এখানে স্বস্তির খবর, চিন্তার কোনো কারণ নেই। যেহেতু অ্যাডভান্সড লেভেলটা বাধ্যতামূলক নয়, তাই এতে ফেল করলেও কোনো সমস্যা হবে না। মার্কশিটে এর নম্বরটা আলাদা করে দেখানো হবে, কিন্তু পাশ ফেলের ওপর এর কোনো প্রভাব পড়বে না। এর মূল উদ্দেশ্যই হল ছাত্রছাত্রীদের ওপর থেকে অহেতুক চাপ কমানো। এই শিক্ষানীতি কিন্তু শুধু আজকের কথা ভাবছে না, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য তৈরি করতে চাইছে। তাই সিলেবাস আর পরীক্ষার ধরনেও অনেক নতুন জিনিস আনা হচ্ছে।
এখনকার দুনিয়ার সাথে তাল মেলাতে সিলেবাসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোডিং, ডেটা অ্যানালিসিসের মতো আধুনিক বিষয় ঢোকানো হচ্ছে। এর আসল লক্ষ্য হল ভারতকে একটা জ্ঞানভিত্তিক অর্থনীতি হিসেবে গড়ে তোলা আর আমাদের ছাত্রছাত্রীদের ইন্ডাস্ট্রি 4.0 এর জন্য প্রস্তুত করা, যেখানে প্রযুক্তি নির্ভর দক্ষতাই হবে ভবিষ্যতের আসল চাবিকাঠি। শুধু পড়ার বিষয় নয়, পরীক্ষার ধরনও আমূল বদলে যাচ্ছে। আগে যেমন প্রশ্ন আসত নিউটনের সূত্রটি কি, যেটা আসলে মুখস্থবিদ্যার ওপর জোর দিত। এখন প্রশ্ন আসবে বাস্তব জীবনে নিউটনের সূত্র কিভাবে প্রয়োগ করা যায় তার একটা উদাহরণ দাও। মানে এখন মুখস্থ করার বদলে প্রয়োগ করার ওপর, সমস্যা সমাধানের ওপর জোর দেয়া হবে। তো এত বড় একটা পরিবর্তন যখন আসছে, তখন স্বাভাবিকভাবেই কিছু বিতর্ক আর চ্যালেঞ্জ তো থাকবেই। চলুন এবার সেই দিকগুলো একটু নিরপেক্ষভাবে দেখে নেওয়া যাক। সবচেয়ে বড় যে বিতর্কটা তৈরি হয়েছে সেটা হলো ইংরেজি ভাষাকে নিয়ে। অনেকের মনেই একটা আশঙ্কা, ইংরেজির গুরুত্ব কমিয়ে দেওয়ায় ছাত্রছাত্রীরা কি আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে? কারণ গোটা বিশ্বের সাথে যোগাযোগের জন্য ইংরেজি তো এখনও একটা খুব জরুরি ভাষা। এছাড়াও আরও কয়েকটা বাস্তব চ্যালেঞ্জ আছে, যেমন অহিন্দি ভাষী রাজ্যগুলোতে একটা ভয় তৈরি হয়েছে যে ঘুরপথে হিন্দি চাপিয়ে দেওয়া হতে পারে। আবার বিশেষ করে গ্রামের স্কুলগুলোতে সব ভাষার জন্য যোগ্য শিক্ষক পাওয়াটাও একটা বিরাট বড় সমস্যা। তাছাড়া স্ট্যান্ডার্ড আর অ্যাডভান্সড লেভেলের ছাত্রছাত্রীদের মধ্যে একটা সামাজিক চাপ বা তুলনা তৈরি হওয়ার ভয়ও কিন্তু থাকছে। আর সবশেষে স্কুলগুলোর ওপর শিক্ষক প্রশিক্ষণ আর পরিকাঠামো তৈরির একটা বড়সড় চাপ তো পড়বেই। তাহলে সব মিলিয়ে এই নতুন শিক্ষানীতির সামগ্রিক প্রভাবটা ঠিক কী হতে পারে, আর এর ভবিষ্যতই বা কী? চলুন আলোচনার শেষ পর্যায়ে এসে সেই ব্যাপারটা সংক্ষেপে বুঝে নিই। আশা করা যায় ছাত্রছাত্রীদের জন্য এর প্রভাবটা খুবই ইতিবাচক হবে। তাদের পড়াশোনায় অনেক বেশি স্বাধীনতা আসবে, মানসিক চাপ কমবে, আর তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে আরও ভালোভাবে ভাবতে পারবে। হ্যাঁ, স্কুলগুলোর ওপর শুরুতে একটা চাপ অবশ্যই বাড়বে, কিন্তু দেশের জন্য এটা আমাদের মানব সম্পদকে আরও শক্তিশালী করে তুলবে। তবে সবকিছুই নির্ভর করছে এর সঠিক প্রয়োগের উপর। তবে সব আলোচনার শেষে একটাই বড় প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, এ নীতিটা কাগজে কলমে যতটা যুগোপযোগী আর আকর্ষণীয় লাগছে, বাস্তবে এটাকে রূপ দেওয়াটা কি ততটাই সহজ হবে? এর উত্তর তো একমাত্র সময়ই দেবে। তবে এই পরিবর্তন নিয়ে যে একটা ভাবনা শুরু হয়েছে, সেটাই হয়তো সবচেয়ে বড় ব্যাপার।